তো এটার একটা ক্লাসিক এক্সাম্পলের কথা বলছি। আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখবেন, যখন হচ্ছে যে হিউম্যান গডের জায়গায় চলে গেছে, এখন বেচারার তো সব কিছুর উপর আধিপত্য আছে, তাহলে বন ধ্বংস করতে হবে। আমেরিকা বারবার দেখবেন যে জ্ঞান দেয় সবাইকে যে তোমাদের এত বনায়ন রাখতে হবে। পৃথিবীতে সবচেয়ে কার্বন নিঃসরণ বেশি করে কারা? তারাই, তাই না? চায়নাও করে, বাট পৃথিবীতে সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন কারা চালাইছে? তারাই। তারা গড, মানে রিপ্লেসিং দ্য থিং, আর মানি ইজ দ্য ফার্স্ট গড। এই কথা শুনে থাকবেন ইফ ইউ আর ইন দ্য এফবিএস অর আদার থিংস, যদি পড়ে থাকেন কখনো, এই জিনিসটা আসে। তার মানে হচ্ছে যে এই রিপ্লেসমেন্টের ফলে কি হলো, পুরো ওয়ার্ল্ড ক্লোনাইজড হয়ে গেল। শুধু এই সময় দেখবেন যখনই ক্লোনাইজড হচ্ছে তখন ইংরেজ কবিরা রোমান্টিক সাহিত্য লিখছে। কারণ কি? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এদিকে সব শেষ। কারণ কি হবে, সরকারের বিরুদ্ধে গেলে কি হবে? সোজা জেল। তো আপনি দেখবেন না যে যখনই আমাদের দেশে দেখবেন কবির কোনো শেষ নাই। আমি লাস্ট 10 ইয়ার্সে আপনি বাংলাদেশে অন্তত বঙ্গবন্ধুর উপর বই লেখা হচ্ছে 20,000 চাকরির প্রমোশনের জন্য, শুধু কিছু না হোক লোকের দিয়ে ঘোষ রাইটিং করে জমা দিছে। ঠিক আছে? আবার রোমান্টিক কবিদের শেষ না। আপনি ফেসবুকে গেলে দেখবেন ওই সময় সবাই রোমান্টিক কবিতা লিখছে। রোমান্টিক কবিতা আসলে কি? রিয়েলিটি থেকে কিছুটা বিচ্যুতি। হ্যাঁ, ওটার ভেতরে রিয়েলিটি আছে, সেটা হচ্ছে একবার ডিরেক্ট ল্যাঙ্গুয়েজে নাই। সে বনে যে দাঁড়ায় আছে, মানে আমি এরকম বলি যে জীবনানন্দ দাশের সময় কি বাংলায় মুসলিম হিন্দু দাঙ্গা ছিল না? কিন্তু জীবনানন্দ দাশ কোথায় নেমে গেছে? সে মেট্রোপলিটনে ছিল, সে কিন্তু শহরের সাথে পরিচিত ছিল, কিন্তু দেখছে যে আরবান লাইফস্টাইল যদি আমরা করতে চাই তার মধ্যে পলিটিক্স চলে আসবে, তো নেমে যায় ধান খেতে। এটা আমি বলছি না, আধুনিক অনেক বিশ্লেষক বলছে, আমি তাকে ক্রিটিক করছি না। তার নিজের স্বাধীনতা আছে, কি লিখবে সে, অটোনমি আছে, কিন্তু এটা হুইসের। তো তার মানে হচ্ছে যে এই যে এনলাইটেনমেন্ট প্রজেক্ট, এইটা পুরো পৃথিবীকে ডিস্ট্রয় করে দিছে। কারণ সে নিজে মনে করছে, শুধু নিজেকে মনে করে নাই শ্রেষ্ঠ। এবার ইউরোপদের মধ্যে জার্মানরা মনে করলো যে আমরা তো পিওর ব্লাড। আপনি যারা ইংরেজি সাহিত্য পড়েছেন দেখবেন জার্মানদের ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংরেজি আছে, অর্থাৎ ইংরেজি একটা আমাদের মতো প্রাকৃত ভাষা ছিল, গরিবদের ভাষা। আর জার্মানরা পিওর ব্লাড, তারা মনে করলো ঠিক আছে ইউরোপের বস তো আমরাই, ওরা যদি ঈশ্বর হয় তাহলে ইউরোপদের ঈশ্বর আমি, তাহলে ইনভেট কর, সব আমার আন্ডারে আসতে হবে। সো দ্যাট ইজ দ্য বিগিনিং অফ ওয়ার্ল্ড ওয়ার, যেটা এখনও চলছে। সো আপনারা যেটাকে মনে করছেন যে বিরাট শিক্ষায় আলো, সেই শিক্ষায় আলোকায়নের প্রধান ব্যাপারটাই হচ্ছে যে গড ইজ ডেড। তো ওই আলোকিত মানুষের আমার কোনো লাভ আছে? তার মানে হচ্ছে আমরা যদি আনক্রিটিক্যালি টেক্সট পড়ি তাহলে আমাদের সবই মনে হবে আলোই পাচ্ছি, অথচ আলোর জিনিসটাই তো অন্ধকার। তো প্যারাডাইম শিফটিংয়ের কথা বললাম, যে প্যারাডাইম শিফটিংয়ে আসলে রেভলিউশন হয় না। রেভলিউশন কীভাবে হয়? রেভলিউশন ইজ ব্রেকিং দ্য চেয়ার। সো ইফ ইউ অ্যাকচুয়ালি কোল্যাপস দ্য সিস্টেম, যদি আমরা যে সিস্টেম প্যারাডাইমই রাখবো না ভাই, কেন্দ্রই থাকবে না, কোনো লাইনই থাকবে না, দেন ইট উইল বি এ রেভলিউশন। আর আপনি যদি ওই চেয়ারে যে বসে থাকেন তাহলে ইট উইল বি এ ফেইল্ড রেভলিউশন। সো আপনি বইয়ের ভেতরে শুধু একটা জিনিসই দেখবেন, কন্ট্রাডিকশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড কন্ট্রাডিকশন। ইট ইজ প্যারাডাইম শিফটিং এভরি টাইম, বাট সামবডি ইজ কামিং টু ডিস্ট্রয় এভরিথিং। লাইক ডিকনস্ট্রাকশন, পোস্ট কলোনিয়ালিজম, এগুলো কি করে? দে ডিস্ট্রয় এভরিথিং, মানে একেবারে ইট পাটকেল সব খুলে নিয়ে চলে যাইতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কীভাবে কাজ করছে। ওকে, সো জ্ঞান আসলে পৃথিবীতে কি করে প্রতিষ্ঠিত হয়? এই যে আমরা চিন্তা করলাম এনলাইটেনমেন্টে অনেকগুলো জ্ঞান তৈরি হলো, যে মানুষ এরকম, মানুষের হাতেই সব ক্ষমতা, উইল টু পাওয়ার, উই নিড দ্য ডেমোক্রেসি। ডেমোক্রেসির চেয়ে পৃথিবীতে ভাওতাবাজি বলে কিছুই নাই। কীরকম? ধরেন আমি একজন কোটিপতি, আই হ্যাভ এভরিথিং, ভোট দেওয়ার দিন আমরা দুজন সমান, আর ভোটে আমি যখন জিতে যাচ্ছি আমি সব কোটিপতি, হাজার হাজার কোটি টাকা কামাই করতেছি, আর যে বেচারা মনে করছিল আমি তো বড় ডেমোক্রেটিক, ও শুধু ভোট দিয়েই বাড়ি চলে গেছে, ওর টাকা পয়সা সব নিয়ে চলে আসতেছি। এটা আরও একটা ক্লাসিক এক্সাম্পল আছে। পাওয়ার নিয়ে আমি একটু কথা বলবো, জ্ঞান কিভাবে নির্ণীত হয় যে এইটাই সঠিক আর ওইটা বেঠিক। ঠিক আছে? কারণ আমি বলছি যে পৃথিবীতে কোনো অযুক্তি বলে কিছু নাই। ওর একটা ওপিনিয়ন থাকতে পারে, তার একটা থাকতে পারে, প্রত্যেক মানুষেরই থাকতে পারে ওপিনিয়ন। তাহলে আসলে একাডেমিয়া কোনটা গ্রহণ করছে, বা আমরা কোনটাকে আসলে অবজেক্টিভ নলেজ বলছি যে সবার জন্য প্রযোজ্য? দ্যাট ইজ সাপোর্টেড বাই দ্য পাওয়ার। সেটা ইন্টারন্যাশনাল পাওয়ার হতে পারে, গোষ্ঠী পাওয়ার হতে পারে। ইন এ সেন্স আপনি একটা কোরামের ভেতরে রাজনীতি যারা করছেন জীবনে, দেখবেন এক এক কোরামের আধিপত্য আছে, যে কোরামের লোক বেশি ওইটা অ্যাকসেপ্টেড, বাকি সবাই চুপচাপ থাকো। তার মানে আমরা যেটাকে বলছি যে রাইট, আমি বলেছি যে জ্ঞান হচ্ছে রাইট অ্যান্ড রং। তো আপনারা প্রবাদ শোনেন না, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। তার মানে রাইট নির্ণীত হয় মাইট দ্বারা, নট বাই আদার্স। সো একটা সময় যদি অনেকগুলো যুক্তি হাজির হয়,
মাইটি পিপল মানে মাইটি ক্লাস যাকে সাপোর্ট করবে সেটাই হবে জ্ঞান। অ্যান্ড দ্য রাইট ইজ নলেজ অ্যান্ড নলেজ ইজ পাওয়ার। তার মানে ওই রাইট বলে আমরা যেটা অ্যাকসেপ্ট করছি সেটা একাডেমিতে চলে আসছে, ওইটাই নলেজ আকারে আপনাকে প্রতিদিন খাওয়ানো হচ্ছে, ডোজ আকারে। এই জন্য ক্লাসে দেখবেন অনেক ক্ষেত্রে আনসার যদি লিটারেচার এই জিনিস হয়, টিচার যে উত্তর বলছে ওর বারে লিখলে ভুল। অন্তত ক্রিটিক্যাল ডিপার্টমেন্টগুলোতে এই সুযোগ নাই, তারা তাদের মতোই লিখবে, তাদের থিওরি দিয়ে এক্সপ্লেইন করবে, বাট ওর বাইরে লিখলে নাম্বার দিবে না। মানে এটা আবার বারবার পরীক্ষাও করা হয় যে ঠিকঠাকভাবে জিনিসটা শিখছে কিনা। সো দেখেন তাহলে নলেজটা কি হচ্ছে, আপনার ভিতরে পুশ ইন করা হচ্ছে। অ্যান্ড নলেজ ইজ পাওয়ার। তাহলে পাওয়ারটা আসলে মাইটি পিপলের হাতে, তাই না? আপনি যদি এটাকে লজিক দিয়ে বিশ্লেষণ করেন তাহলে মাইট ইজ পাওয়ার, অর্থাৎ মাইটি পিপল, আই মিন মাইট বলতে এখানে যে কোনো পাওয়ারফুল গ্রুপ হতে পারে, ঠিক আছে? মানে দেশের মেরিটোক্রেসি যাদের হাতে থাকে। আপনি বই লেখকদের কথা চিন্তা করেন, বাংলাদেশে যখন এনসিটিভির বই লেখা হয় তখন যে দল ক্ষমতায় থাকে তার প্রিয় বুদ্ধিজীবীদের হায়ার করা হয় যাতে ঠিকঠাক পক্ষেই লিখে দেয়। আপনি নাম দেখবেন, একদম এনসিটিভির বইয়ের নাম দিয়ে ওদের গুগলে সার্চ করবেন, তাদের বায়োগ্রাফি দেখবেন, প্রত্যেকেই যার যেটা সাপোর্ট করে এটাই ইতিহাস লিখে দেয়। পরে প্রতিদিন আমার পরীক্ষা নিচ্ছে, বোর্ড পরীক্ষা, ক্লাস পরীক্ষা, তার উপর সিজিপিএ দেওয়া হচ্ছে। ওকে, সো দ্যাট ইজ এভরিথিং। তার মানে হচ্ছে নলেজটা হচ্ছে পাওয়ার ডাইনামিক্স দ্বারা স্বীকৃতি পাওয়া, আমরা যেটাই গ্রহণ করছি। তার মানে প্রত্যেকটা বইয়ের পড়ার সময় আমাকে বুঝতে হবে যে এটা কোন এপিস্টম থেকে আসছে। ব্রিটিশ এপিস্টম, আই মিন আমরা কি ওয়েস্টার্ন এপিস্টম দ্বারা নিয়ন্ত্রিত? এই জ্ঞানটা কে তৈরি করছে? হু ইজ দ্য প্রডিউসার? এবং প্রডিউসার একটা মোটিভস আছে ফার্স্ট অফ অল। তাহলে সেই পাওয়ার দ্বারা সে আপনার উপর এস্টাবলিশ করতে চায়, ওয়েদার ইট ইজ ন্যাশনালিস্টিক পাওয়ার, মানে জাতিগত পাওয়ার থাকতে পারে, সেটা আপনার স্বীকৃতি পেতে চায়। এটা একটা বড় এক্সাম্পল আছে। আপনারা অনেকেই দেখবেন যে কোনো নেত্রীর বিরুদ্ধে বা নেতার বিরুদ্ধে আমি এখানে দাঁড়ায় কিছু বললাম, আমার কি নেত্রী এসে পিটাবে? কে পিটাবে? এটা কিং লিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, মানে কিং লিয়ারে শেক্সপিয়ার বলছে যে ধরেন একটা বেড়া দেয়া বাড়ি আছে, এই বাড়িতে একটা পোষা কুকুর আছে, তো মালিক বাড়ি নাই, তো ভিখারি যে ওই দরজায় দিল ধাক্কা, কুকুরটা এসে ঘেউ ঘেউ করছে। সো আসলে কুকুরটা ঘেউ ঘেউ করে কি বলতে চায়? বার্কিং দিয়ে কি বলতে চায়? বলতে চায় আমি বাড়ির মালিক, আমার পার না হয়ে তোমারটা যাইতে দিব না। তো ওই যে পাওয়ার ডাইনামিক্স দ্বারা স্বীকৃত নলেজ যার ভেতরে ঢুকে যায়, হি ইজ বিং দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডগ। ফুকো বলছে হিয়ার ইউ সি দ্য অথরিটি অফ দ্য পাওয়ার। এই যে অথরিটি তৈরি হচ্ছে, আপনি ওই যে জ্ঞানের এপিস্টম নিয়ে কিছু বলবেন, এই যে এখান থেকে অ্যাটাকের শিকার হবেন। দ্যাট ইজ দ্য থিং। তাই এর বাইরে কি আমরা যেতে পারবো না? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এর বাইরে কি আমরা যেতে পারবো না যদি পাওয়ার ডাইনামিক্স দিয়ে হয়? ফার্স্ট অফ অল আপনারা ইয়ার কথা অনেকে শুনেছেন, জ্যাক রুশোর একটা বিখ্যাত উক্তি আছে, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। তাহলে আমাদের জ্ঞান তো চেইনড, তাহলে কি করে ভাঙবো? দ্য ফার্স্ট থিং ইজ হু চেইনড ইউ। আপনাকে কোশ্চেন করতে হবে, এই যে বইয়ে যে নলেজটা আমাকে প্রডিউস করা হয়েছে এটা কে দিয়েছে? যখনই আপনি জানতে পারবেন তাহলে মোটিভস তো অলরেডি জানাই হয়ে গেছে, তাই না? কে মেসেজটা পাঠিয়েছে এটা যদি জানতেই পারি তাহলে আমার ক্লিয়ার। তো আপনি যখনই আবিষ্কার করবেন আপনাকে বেঁধে রাখা হয়েছে, কে বেঁধে রেখেছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এইটা জানা মানেই হাফ মুক্তি পেয়ে গেছেন আপনি। আর ক্লিয়ার? সো আরেকটা বিষয় আমি কথা বলবো যে কিভাবে সাহিত্যের ভেতরে রাজনৈতিকতা জিনিসটা আসে। ইট ইজ নট অল অ্যাবাউট পলিটিক্স অফ বাংলাদেশ, হ্যাঁ, এটা কিন্তু আলাদা জিনিস। সো পলিটিক্যালিটি ইন লিটারেচার পলিটিক্যালিটি কীভাবে কাজ করে? ধরেন এখানে আমাদের ইংরেজি সাহিত্যে একটা বিখ্যাত নাটক আছে, নাম হচ্ছে আন্তিগোনে। সো তার দুইটা পুত্র থাকে, ইটিওক্লেস এবং পলিনাইসেস। সো তারা দুইজন যুদ্ধ করে আর কি তার মামার বিরুদ্ধে, ক্লেয়ন। সো যুদ্ধ করার পরে ওর যে পলিনাইসেস সে যুদ্ধে মারা যায়, মানে সে বিদ্রোহী গ্রুপের যুদ্ধে ছিল আর কি, সে বিদ্রোহী গ্রুপে যোগ দিয়েছে। লিটারেচারের পলিটিক্স অ্যান্ড বাস্তব জীবনের পলিটিক্স কিন্তু আলাদা, এটা আমি বলছি। বিদ্রোহী গ্রুপে পলিনাইসিস ছিল আর তার ভাই ছিল দেশ, মানে দুই ভাইয়ের একটা গেছে বিদ্রোহী গ্রুপে আর একটা হচ্ছে মামার সাথে। এখন যে বিদ্রোহী সে মারা গেছে, এখন রাষ্ট্র থেকে ফরমান জারি করা হলো যে তাকে সমাহিত করা যাবে না। ইউনো ইন গ্রিক সোসাইটি অ্যান্ড আদার, সবাইকে সমাহিত না করলে তারা জান্নাতে যাইতে পারবে না অ্যাকর্ডিং টু দিয়ার সেন্স। এখন তার বোন আন্তিগোনের উপর দুইটা দায়িত্ব আছে। বোন আন্তিগোনের সামনে এই জিনিস আসলো যে রাষ্ট্র ফরমান জারি করেছে যে এটা করবে তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন এই আন্তিগোনে কি করবে? কারণ সেটা তার ভাই, তার পারিবারিক এবং ধর্মীয় দায়িত্ব। ইফ ইউ নো দ্য রিলিজিয়ন, এটা আপনার উপরে ইনটেইল করা হয়েছে।
একটা হচ্ছে মানবিক দায়িত্ব, কারণ মানুষ এই আইন তৈরি করছে রাষ্ট্রদ্রোহিতার, আর স্রষ্টা তৈরি করেছে যে তোমার পরিবারের দায়িত্ব পালন করতে হবে, ভাইয়ের দায়িত্ব, আন্তিগণে কোনটা করবে। দিস ইজ দ্য ডিসিশন, দিস ইজ দ্য পলিটিক্যালিটি। তো এটা নিয়ে যে আমরা উর্দু গান, সরি হিন্দি একটা গান আছে না, ইশক জনু জব হাসে বাড় যায়, হাসতে হাসতে আশিক শুলি চার যায়। ইট মিনস যে যেখানে ইমোশন কাজ করবে পৃথিবীর সমস্ত রাজনৈতিক থিওরি সেখানে ব্যর্থ হবে। নাথিং উইল ওয়ার্ক, নো ইডিওলজি, নাথিং। তাহলে আন্তিগণে এখন কি করছে? তার ভাইকে সম্মানিত করছে এবং তার মামা তাকে ফাঁসি দিবে। আবার মামার ছেলের সাথে তার আবার বিয়ে হওয়ার কথা ছিল, যাই হোক সে বাধা দিছে, কিন্তু শেষমেশ আন্তিগণে সুইসাইডই করে। মানে সে এই যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ সেটাও মেনে নিয়েছে, মানে হিউম্যান লও সে অ্যাকসেপ্ট করছে, সে তার নিজের দায়িত্ব পালন করছে। এটার আরও একটা ক্লাসিক এক্সাম্পল এখানে আছে, সাদাত হোসেন মান্টোর প্রথমে একটা গল্প আছে দেশভাগ নিয়ে। সো গল্পটার নাম হচ্ছে আখেরি স্যালুট। আপনারা অনেকেই একটা কবিতা পড়েছেন, সেই অস্ত্র, সেই অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর সকল অস্ত্র হবে আনত। সেই অস্ত্র আসলে কি? এই যে আমরা দেখলেই বলি যে আমরা বাঙালি, ধরেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম, অন্য দেশের সাথে যুদ্ধ করলাম, খুব ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, ধরেন ভারতের একজন যোদ্ধা মারা গেল, সিম্পল একদম, তো সবচেয়ে বেশি আনন্দ কাদের হবে? আমাদের। উই আর ইন এ ওয়ার যদি থাকি আর কি, তাহলে আমাদের আনন্দ হচ্ছে। আবার আমাদের একজন যোদ্ধা মারা গেলে ওরাও আনন্দ করতেছে, বাট যোদ্ধাকে আমরা আবার কি বলছি? দেশপ্রেমিক, রাইট? তো মান্টোকে আফসানে মান্টো চিন্তা করছে, মান্টোর মূল গল্পগুলো হচ্ছে 47 কেন্দ্রিক, কারণ ওই সময়ে যারা যারা দেশ ভাগ করছে, বাঙালিরা একরকম করে গল্প লিখছে, ইতিহাস লিখছে, পাকিস্তানিরা আর একরকম, ইন্ডিয়ানরা আর একরকম। সো অক্সফোর্ডে দেখবেন কোনোটাই হিস্ট্রি বই রাখা হয় না ওই সময়, 47-এর কোনো হিস্ট্রি বই কার্যকর না, সবগুলো বাদ। শুধুমাত্র দুইজনকে রাখা হয়েছে, একটা হচ্ছে মান্টো, আরেকটা হচ্ছে খুশবন্ত সিং, তার বই পড়বেন ট্রেন টু পাকিস্তান, ট্রেন টু পাকিস্তান। তার মানে গল্পগুলো রিয়েলিটি তুলছে। তো ওখানে শাহ নিয়াজ নামে, রব নিয়াজ নামে একজন বন্ধু আছে, তার বাড়ি ছিল কাশ্মীরে, ঠিক আছে? এবং তার বন্ধু, দাঁড়ান, রাম সিং। সো তারা একই গ্রামে বড় হয়েছে, দুজনের বাড়ি একই, শৈশব কেটেছে একই সাথে, ইভেন আর্মিতে ট্রেনিং একই সাথে করছে। কিন্তু হঠাৎ করে দেশভাগ হলো, দুইজন পড়ছে দুই পাশে, ঠিক আছে? একজন কাশ্মীর সীমান্তের পাকিস্তান অংশে পড়ছে যে রব নেওয়াজ, আর রাম সিং পড়ছে কোন পাশে? ইন্ডিয়ান প্রান্তে। যুদ্ধের এক পর্যায়ে যে তারা দূরবীন দিয়ে দুজন দুজনকে চিনতে পারে, তো পাকিস্তানিরা ধাওয়া দেওয়ার পরে কি করছে, ওরা ওদের যে চায়ের পুটলি ছিল, যা কিছু ছিল, এই পাশে ফেলে রেখে চলে গেছে। গেলে ও ওখান থেকে চিৎকার করতেছে, কিরে তুই তো বড় যুদ্ধ করতেছিস, বড় মানে মকারি করে না ফ্রেন্ডরা। তো মান্টোর একটু গালাগালি বেশি ব্যবহার করে, সো আই এম নট ইউজিং দ্যাট, বাট ওই সেন্সে বলছে যে তুই তো এটা করছিস। তো বলছে আমি তো একটা চা খাবো, ওটা আমার ছেড়ে দে। তো বন্ধু ছেড়ে দিছে, দিয়ে ওদের মধ্যে কথোপকথন চলছে। তো যেহেতু ট্রিগার হচ্ছে ওর দিকে তাক করা ছিল, আগে থেকে যুদ্ধের প্রস্তুতি ছিল, মানে আনকনসিয়াসলি এই যে রব নেওয়া সে ট্রিগারটা টেনে ফেলে। টানা মানেই হচ্ছে যুদ্ধ শুরু হয়ে যাওয়া, কিন্তু ট্রিগারের এই গুলিটা লাগে হচ্ছে রাম সিংয়ের পেটের ভেতরে। তারা কিন্তু একসাথে সারা জীবন কাটাইছে, মানে তাদের টিল 40s বন্ধুর ভুঁড়ির ভেতরে লাগে, এবং অ্যাট লাস্ট সে মারা যায়। অনেক কনসিকুয়েন্সেস আছে, অ্যাট লাস্ট সে মারা যায়। সো একদিকে 6 জন মারা যায়, ওদিকে 3 জন মারা যায়, যুদ্ধটা তো কন্টিনিউ হয়েছিল। কিন্তু শেষে সে দেখতে যায় রব নেওয়াজ, যাওয়ার সময় রাম সিং তাকে একটা স্যালুট দিয়ে যায়, বন্ধুকে স্যালুট। কিন্তু আপনারা কি দেখছেন? দুই পক্ষের যুদ্ধে একজন সৈনিক মারা গেছে, সেই সৈনিক দেশপ্রেমিক, কিন্তু হিউম্যান সায়েন্সের দিক থেকে আপনি যদি তাকান, ইমোশনের দিক থেকে, এ ফ্রেন্ড হ্যাজ লস্ট হিজ ফ্রেন্ড। ইসলামে কিন্তু ন্যাশনালিজম এই কারণে ব্যান করে দেওয়া হয়েছে, কোনো ন্যাশনালিজম নাই। কেন? জমি স্রষ্টা কাউকে দান করে দিয়ে গেছে? আপনি যে একজন বন্ধুকে মেরে ফেললেন, আপনার মনে হচ্ছে যে বিরাট দেশপ্রেমিক করেছেন, মানে সেন্স ইন লিটারেচার কিন্তু আপনার ওই সেন্স দেখবে না, যেটাকে আপনি মনে করছেন যে আপনি জাত্যাভিমান, ন্যাশনালিজমের সবচেয়ে ভালো বাংলা হচ্ছে এটাই, আমার জাত শ্রেষ্ঠ, এটা যেটা কারণে ফার্স্ট ওয়ার্ল্ড শুরু হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড হয়েছে, মানে আমার জাতি শ্রেষ্ঠ। এই জাতি শ্রেষ্ঠ করতে গিয়ে দুজন বন্ধুকে হারালো, বাট রিয়েলিটিতে কি হলো? সবাই ভাবছে যে আমাদের দেশপ্রেমিক মানুষ মারা গেছে, কিন্তু ওদের কি হবে? দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন অফ সাদাত হোসেন মান্টো, কোশ্চেন টুয়ার্ডস ইউ। আমি যেটা বললাম, এই কোশ্চেন আনসার আমরা কেউ জানি না, উই আর কিলিং আওয়ারসেলভস। এই জন্য বলছি যে মার্কসিস্ট থিওরি অনুযায়ী যারা বাংলাদেশে বামপন্থী, যেমন ফরাদ মজর কিছুদিন আগে বক্তব্য দিচ্ছে যে যুদ্ধ করলে মানে আমরা একটা বিপ্লবে জয় হলে যাদের পরাজিত শক্তি তাদেরকে সব মাইরে ফেলতে হবে, এটা বামরা মনে করে, কারণ তাদের ডায়ালেক্টিসিজম আছে। ডায়ালেক্টাল মানে হচ্ছে যে একটা ধ্বংসের মধ্যে দিয়ে একটা জন্ম হয়, বাট পৃথিবীতে এই জিনিস কখনো হয় নাই। এটাকে বলে জিনিওলজি, মানে একটা কমবে আর একটা বাড়বে।
পৃথিবীতে কখনো বৈষম্য হ্রাস হবে না, ধ্বংস হবে না, বাট বৈষম্য কমে যাবে উইদিন আ রেভলিউশন। সো তার মানে এই না যে আপনি আপনার বন্ধুকে হত্যা করবেন। বাংলাদেশের পলিটিক্স তো এটাই, ইউ আর অ্যাকচুয়ালি কিলিং ইউর ফ্রেন্ড, যার সাথে আপনি বড় হয়েছেন, কবে কাকে মেরে দিচ্ছেন মানে হুট করে। এটার কারণ আমি বলেছি যে ইউর নলেজ ইজ কন্ট্রোল বাই আদার্স। যখন আপনার নলেজ বলছে যে ওকে মেরে দাও, আপনার কোনো হুশই নাই, ইউর অ্যাকচুয়ালি কিলিং হিম। সো থটস ইন লিটারেচার ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইন এ ডিফারেন্ট ফর্ম। আমি যেটা বলেছি, আপনার জাজমেন্ট তৈরি করতে এইটা সবসময় সাপোর্ট করবে, আই মিন দ্য ওয়ে ইউ উইল জাজ। সো আপনি আনকনসিয়াসলি যদি কোনো বই পড়ে গিলে ফেলেন, তাহলে ভবিষ্যতে এটা আপনার বন্ধুকে হত্যা করতে বাধ্য করবে। ওকে, সো দ্যাটস হাউ লিটারেচার, প্রত্যেকটা লিটারেচার এভরিওয়্যার এই জিনিসটা করে, যে আপনার জ্ঞানটাকে কন্ট্রোল করে। এখানে তালাল আসাদের একটা মন্তব্য আছে, যেটা হচ্ছে স্টুডেন্টরা ফেস করেন, অন্তত ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ভেতরে একটা প্রবণতা আছে যে আমরা সব কিছুর ভেতরে রাইট অ্যান্ড রং এটা খুঁজতে যাই। বই পড়া মানে জ্ঞান, মানে রাইট অ্যান্ড রং খুঁজে বের করা। এটার ভেতরেও স্পেস আছে। আপনি যেটাকে ভাবছেন দেশপ্রেমের দৃষ্টিতে রাইট, সেটা তো বন্ধুত্বের দৃষ্টিতে রাইট না। এটাই হচ্ছে জ্ঞান। ওই যে স্রষ্টা যে আমানত আপনাকে দান করছে, এই কনসিয়াসনেসের উপর আপনার বিচার হবে। এই আমানত ওই বলছে আমানত খেয়ানত করছে, এটা আপনার ভেতরেই আছে, এটার জন্য বই পড়ার কোনো দরকার নাই। সো টেক্সটের ভেতরে রাজনীতিটা হচ্ছে এটাই। টেক্সট এই চিন্তাগুলো পোর্ট্রে করে যেগুলো তার সোশ্যাল ক্লাসকে, তার রাষ্ট্র বজায় রাখতে সাহায্য করবে। তার মানে এই না যে আমাদেরকে সবসময় টেক্সটের প্রত্যেকটা বিষয়ে বিশ্বাস করতে হবে, বরং প্রতি মুহূর্তে প্রশ্ন করতে হবে, হু চেইনড ইউ? ইফ ইউ ক্যান কোশ্চেন দ্যাট, you are actually learning something, you are actually studying the literature, you are actually exploring the literature. That's the thing. Thank you very much.